নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময় পরবর্তী পর্ব নিয়ে। দুলালের ধারণা তার বাবুর মাথাটি বিগড়ে গেছে একেবারে। অতি অল্প বয়স থেকে সে নবীন কুমারের নানা প্রকার উৎকট বাতিকের সঙ্গে পরিচিত। যুবা বয়সে তার খামখেয়ালিপনা বেড়েছে, বই কমেনি। সদা সর্বদা দুলাল ছায়ার মতন তার পশ্চাতে থেকে তাল সামলাচ্ছে। কিন্তু এখন একই অবস্থা, এর যে কোনো প্রকার মাথামুন্ডু নেই। এ নিশ্চয়ই এক প্রকার গুপ্ত উন্মাদ রোগ। এ বিষয়ে দুলাল আর 5 জনের সঙ্গে পরামর্শ করার সাহসও পায় না। অন্তত গঙ্গানারায়ণকে একবার জানানো কর্তব্য। কিন্তু গঙ্গানারায়ণের সামনে এসেও দুলাল বলি বলি করেও কথাটি মুখ ফুটে বলতে পারে না। তার পশ্চাতে তার সম্পর্কে দুলাল কিছু আলোচনা করছে, এ কথা নবীন কুমার জানতে পারলে চোটে একেবারে আগুন হবে। এমনকি দুলালের গর্দানও চলে যেতে পারে। নবীন কুমারের সঙ্গে ঘুরে ঘুরে এই নগরীর বড় মানুষদের সমাজ সম্পর্কে তার অভিজ্ঞতা হয়েছে যথেষ্ট। বাইরে ঠাট্ঠমক ভেদ করে অনেকেরই ভেতরের আসল স্বরূপটি জানতে তার বাকি নেই। সেই সব মানুষদের তুলনায় তার মনিব নবীন কুমার সিংহকে সে অগাধ শ্রদ্ধা না করে পারে না। তবু এতদিন পর দুলালের ইচ্ছে হয় তার মনিবকে ছেড়ে চলে যেতে। এতকাল নবীন কুমারের সংস্পর্শে থেকে তার চরিত্রের খানিকটা প্রভাব দুলালের ওপরেও পড়েছে। অন্যান্য সাধারণ মানুষদের তুলনায় তার মন অনেকখানি মুক্ত। ভূতপ্রেত কিংবা দেবদ্বিজের প্রতি তার অহেতুক ভয় বা ভক্তি নেই। কোনোদিন পাঠশালা বিদ্যালয়ে না গেলেও সে নিজের চেষ্টায় কিছুটা লেখাপড়া শিখেছে। সে নিয়মিত সংবাদপত্র পাঠ করে এবং সুন্দর চিঠি লিখতে পারে। সিংহবাড়ির অনেকেই পত্র রচনার প্রয়োজনে দুলালের শরণাপন্ন হয়। তার হস্তাক্ষর দেখে চমৎকৃত হয়ে নবীন কুমার একদিন বিশেষ তারিফ করেছিল। এবং যে কমাস নবীন কুমার পরিদর্শকের সম্পাদক ছিল, তখন মধ্যে মধ্যে সে দুলালকে দিয়ে নিজের রচনা কপি করিয়েছে। দুলাল যেমন নবীন কুমারের সব হুকুম বিনা বাক্য ব্যয়ে পালন করে, সেরকম নবীন কুমারও দুলালের প্রতি সর্বদা উদার হস্ত। কিছুদিন আগে সে দুলালের পুত্রের নামে একটি বেশ বড় বাড়ি লিখে দিয়েছে। দুলালের বর্তমান বেতন 125 টাকা। সওদাগরি হৌসের ইংরেজি জানা পাশ করা কেরানিরা এর অর্ধেক বেতনও পায় না। এছাড়া নবীন কুমার যখন তখন খুশির বকশিস তো দেয়ই। দুলালের আহার বাসস্থান বাবদ কোনো ব্যয় নেই। তার পুত্রটি বেশ ডাগরটি হয়েছে, এখন স্কুলে পড়তে যায়। নবীন কুমারের নির্দেশে সে খরচও বহন করে এস্টেট। পদমর্যাদায় দুলালচন্দ্র যদিও এখনও নবীন কুমারের নিজস্ব ভৃত্য ও শরীররক্ষী, কিন্তু মনে মনে সে রূপান্তরিত হয়ে গেছে মধ্যবিত্তে, এবং মধ্যবিত্তের প্রধান কাম্য সামাজিক পরিচিতির ঠাট। দুলালের অন্তরে সে আকাঙ্ক্ষা জাগা স্বাভাবিক। তাই সে আর ভৃত্য থাকতে চায় না, সে নিজেই নিজের জন্য ভৃত্য রাখতে চায়। বস্তুত সারা জীবন সে যদি শুধু পরের গোলামি করে যাবে, তাহলে আর অর্থ সঞ্চয় করে লাভ কি হলো? স্ত্রী পুত্র নিয়ে নিজস্ব গৃহে সে যে পৃথক একটি সংসার পেতে বসবে, তার উপায় নেই, কারণ তার নিজস্ব কোনো সময় নেই। নবীন কুমার কখন হুটহাট করে কোথায় যায় তার ঠিক নেই, এবং সময় যখনই ডাকুক তখনই দুলালকে যেতে হবে। জুড়ি গাড়ির পশ্চাতে দণ্ডায়মান থাকতে হয় দুলালকে। লোকে মনে করে সে বুঝি শহীদ শেখ ইদ্রিসের সহকারী। যেসব মানুষ তার নখেরও যোগ্যী নয়, তারাও তাকে তুই সম্বোধন করে কথা বলে। মধ্যবিত্ত মানসিকতা সদ্য যার মনে জেগেছে, তার কাছে এর চেয়ে অসহ্য পীড়াদায়ক আর কি হতে পারে? দুলালের হাতে এখন যা নগদ অর্থ আছে, তা দিয়ে অনায়াসে সে একটি ব্যবসা শুরু করতে পারে। তার খুব ইচ্ছে একটি বইয়ের দোকান খোলা। স্কুল কলেজের সংখ্যা যেমন দিন দিন বাড়ছে, তেমন বই খাতা কালি কলম দোয়াতের চাহিদাও বাড়ছে হু হু করে। পটলডাঙ্গা কিংবা শানকিভাঙ্গা অঞ্চলে একখানা বাড়ি ভাড়া করে সে দিব্যি একটি দোকান খুলে বসতে পারে। বইয়ের দোকান খুললে অতিরিক্ত লাভ হবে এই, সে নিজে বিনে পয়সায় সব বই পড়ে ফেলতে পারবে।
দুলাল ইদানিং প্রায় এই স্বপ্নটি দেখে। মস্ত বড় দোকানে খাটাখাটি করছে কর্মচারীরা, পেছন দিকের ক্যাশের টেবিলে বসে আছে দুলাল, পরনে ফরাসডাঙ্গার তাঁতিদের বেঁচে থাক বিদ্যাসাগরের ধুতি, মলমলের পাঞ্জাবি, কাঁধে গোলাপি রঙের উড়নি, চোখে চশমা, মুখে পান, মাথার চুল টেরিকাটা। বিদ্যালয়ের শিক্ষকরা পাঠ্য বইয়ের লট কেনার সময় বেশি কমিশন পাবার লোভে, এই যে দুলালবাবু, আপনার সঙ্গে একটা প্রাইভেট কথা ছিল বলে খাতির করে কথা বলবে। নবীন কুমারের জন্য বিভিন্ন সময় পুস্তক ক্রয় করতে গিয়ে দুলাল এরকম দৃশ্য দেখেছে। পুস্তক ব্যবসায়ী বলে পাড়া প্রতিবেশীরা অতিরিক্ত খাতির করবে দুলালকে। চাঁদা চাউনিরা এসে বলবে, আপনার মশাই দোকানের আমার রমরমা, আপনি অন্তত 85 টাকা দিন, না হলে কি মান থাকে? কিন্তু নবীন কুমার স্বেচ্ছায় মুক্তি না দিলে দুলালের এই স্বপ্ন বাস্তবে হবেই বা কী করে? দুলাল কারো কাছে দাসখত লিখে দেয়নি। মহারানীর রাজত্বে সে স্বাধীনভাবে যেখানে খুশি চলে যেতে পারে, কিন্তু এতখানি কৃতঘ্ন আর নিমকহারাম সে যে কিছুতেই হতে পারবে না। রাত কত তার ঠিক নেই, চতুর্দিকে ঘুটঘুটে অন্ধকার। এক মজা পুকুরের ধারে দাঁড়িয়ে আছে নবীন কুমারের জুড়ি গাড়ি, পেছনের তক্তাটিতে বসে আছে দুলাল চন্দ্র, মুখখানি তার বিরক্তিতে তিক্ত। ইচ্ছে থাকলেও ঘুমোবার উপায় নেই, এমন মশার উপদ্রব। মাঝে মাঝে ঢুলুনি আসছে, আবার ঘুম ভেঙে যাচ্ছে এক ঝাঁক মশার আক্রমণে। মশা মারার চটাস চটাস শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। ঘোড়ারা দাঁড়িয়েই ঘুমোয়। গাড়ির ছাদে শেখ ইদ্রিসও কাঁথা কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে। মশার কামড়ে তারাও ছটফট করে মাঝে মাঝে। নবীন কুমার কোথা থেকে কী অবস্থায় বা কখন ফিরবে তার কোনো ঠিক নেই। এরকম অবস্থায় আরও বহু বিনিদ্র রজনী যাপন করেছে দুলাল, কিন্তু এখন যেন সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। শারীরিক কষ্টটাই বড় কথা নয়, নবীন কুমারের অদ্ভুত জীবনযাপন পদ্ধতি তার কাছে বেশি কষ্টকর। জোড়াসাঁকোর সিংহবাড়ির প্রধান পুরুষের এই পরিণতি। চন্দনাতে বাসাবাড়িটি ভস্মীভূত হবার পর তাদের আর কোনো রকম সন্ধান পাওয়া যায়নি। তাদের খুঁজে বার করার জন্য নবীন কুমার গন্ডা গন্ডা লোক নিযুক্ত করেছিল। ব্যর্থ হয়েছে সকলে। চন্দনার যেন উপে গেছে কর্পূরের মতন। অথবা ভূত ধরার ওঝা নিজেই এখন ভূতপূর্ব। কিন্তু নবীন কুমার কিছুতেই তা মানতে রাজি নয়। চন্দনাতের শরীরে গুরুতর জখম সে নিজের চোখে দেখেছে। ওইরকম আহত অবস্থায় কোনো মানুষের পক্ষে কিছুতেই বেশি দূর যাওয়া সম্ভব নয়। শত্রুপক্ষে চক্ষু এড়িয়ে সে নিশ্চিত এই নগরীর কোথাও আত্মগোপন করে আছে। নবীন কুমার নিযুক্ত চরেরা ব্যর্থ হবার পর নবীন কুমার নিজেই সে ভার নিয়েছে। প্রতিদিন সন্ধ্যাকালে ভূতগ্রস্তের মতন সে গৃহ থেকে নির্গত হয়, তারপর বিভিন্ন কুপল্লীতে অনুসন্ধান চালায়। নবীন কুমারের ধারণা আত্মগোপন করার পক্ষে ওইসব অঞ্চলেই বেশি সুবিধাজনক। কারোর কাকুতি মিনতি অনুরোধ উপরোধে সে কর্ণপাত করে না। সবচেয়ে ভয়ঙ্কর কথা, সম্প্রতি সে একা যেতে শুরু করেছে। বাড়ি থেকে সে জুড়ি গাড়িতেই বার হয় বটে, তারপর কোনো এক স্থানে সে গাড়িকে অপেক্ষা করতে বলে পরিভ্রমণ করে পদব্রজে। হ্যাঁ, পদব্রজে। অবিশ্বাস্য হলেও সত্য যে ধনীকুল চূড়ামণি রামকমল সিংহের একমাত্র সন্তান নবীন কুমার সিংহ সাধারণ পাঁচপেচি মানুষের মতন পায়ে হেঁটে পথে পথে ঘুরছে। অনেক সময় লোকে তাকে চিনতে পারে, সবিস্ময়ে তাকায়। সমাজের উঁচু মহলে এই বিষয়ে নানা রকম গুঞ্জন শুরু হয়েছে। দু একটি বাংলা সংবাদপত্রে বাঁকা মন্তব্য প্রকাশিত হয়েছে। লোকে চিনুক বা বিরূপ মন্তব্য করুক, তার চেয়েও বড় কথা, এর মধ্যে বিপদের সম্ভাবনা আছে পদে পদে। এসব পল্লীতে খুনে ঠ্যাঙারের অবাধ বিচরণ। তাদের হাতে যে কোনো মুহূর্তে পড়তে পারে নবীন কুমার। তবু সে ভ্রুক্ষেপহীন। দুলালকেও সে সঙ্গে নিতে চায় না। দুলাল গোপনে তাকে অনুসরণ করবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। নবীন কুমারের এই আচরণের অর্থ বার করা সত্যিই তো দুঃসাধ্য। যদি শখ হয় রাখুক না, সে 10-20টা রক্ষিতা। যদি মদ্যপানের নেশা ধরে থাকে, এক সমুদ্র ব্র্যান্ডি শ্যাম্পেন পান করতে তাকে কে বাধা দেবে? কিন্তু অন্ধকার
গলি ঘুজিতে পায়ে হেঁটে হেঁটে ঘুরে সে বুনিয়াদি সমাজের নাম ডোবাতে চাইছে কেন? একে উন্মাদ দশা ছাড়া আর কি বলা যায়? কোনো গলির মাথায় হলুদ রঙের অর্ধেক চাঁদ উঠেছে, বাকি আকাশে মেঘ মেঘ। কেমন যেন অপ্রাকৃত আলো পড়েছে পৃথিবীতে। শীতের বাতাসে যায় যায় শব্দ। পথ চলতে চলতে হঠাৎ থমকে দাঁড়িয়ে যায় নবীন কুমার। তার মনে প্রশ্ন জাগে, আমি এমনভাবে কোথায় চলেছি? কেন চলেছি? কোন আলিয়ার সন্ধানে আমি এমন ঘুরে ঘুরে মরছি? আলিয়াই বটে, শুধু তো চন্দ্রনাথকে খুঁজে বার করার জন্য তার এত শিরোপীড়া নয়। সে চায় সেই রমণীকে আরো একবার দেখতে। কে সেই রমণী? কোনো ভদ্রঘরের কুলবধূ নিশ্চয়ই নয়। তাহলে অত রাতে চন্দ্রনাথের সঙ্গে সে আসবে কেন? চন্দ্রনাথকেও নবীন কুমার যতটা চিনেছে, তাতে তাকে কারুর বাড়ির বৌঝি ফুসলে আনার মতন প্রবৃত্তির মানুষ মনে হয়নি। বরং স্ত্রী জাতি সম্পর্কে তার ব্যবহারে খানিকটা বিরাগ ভাবই প্রকাশিত হলো। তাহলে কে ওই নারী? নবীন কুমার তো একথা কারুকে বলতে পারে না যে এক অজ্ঞাত কুলশীলা রমণীকে অবিকল তার মায়ের মতন দেখতে বলে সে তাকে খুঁজে বেড়াচ্ছে। সে নিজের মাকে দেখেনি কতদিন। হরিদ্বারে মাতৃ সন্নিধানে যাবে বলে সংকল্প নিয়েছিল, তাও এখন শিখেই তোলা। ওই রমণীটিকে দ্বিতীয়বার না দেখতে পেলে তার কিছুতেই শান্তি হবে না। মাঝে মাঝে সে নিজেই নিজের কাছে প্রশ্ন তোলে যে ওর সঙ্গে দ্বিতীয়বার সাক্ষাৎ হলেই বা কি হবে? একজন বিপদগামিনী স্ত্রীলোকের সঙ্গে তার মায়ের মুখের আদল যদিও থাকে, তাতেই বা কি এসে যায়? তাকে খুঁজে বার করার জন্য এত গোয়ার তুমি কেন? এর উত্তর নবীন কুমার নিজের কাছে দিতে পারে না। দুলাল ওই স্ত্রীলোকটির সঙ্গে বিম্ববতীর কোনো মিল খুঁজে পায়নি। হয়তো সবটাই নবীন কুমারের দৃষ্টি বিভ্রম। তবু সে আরেকবার মিলিয়ে দেখবে। সন্ধে হবার পর এই জেদ ছাড়া তার আর কিছুতেই মন থাকে না। সুস্থ মস্তিষ্কে স্বচ্ছ চোখে নবীন কুমার ওইসব গৃহে প্রবেশ করতে পারে না। কারণ নোংরা পরিবেশ, নানা রকম খাদ্য পানীয়ের মিশ্রিত বিকট গন্ধ তাকে পীড়া দেয়। অপরিচ্ছন্নতার প্রতি তার তীব্র ঘৃণাবোধ আছে। সেই জন্য সে শুরু থেকে মদ্য গলায় ঢেলে চক্ষু রঙিন করে নেয়। তখন আর নাকে অন্য কোনো ঘ্রাণ আসে না। এক গৃহ থেকে অন্য গৃহে পরিক্রমার সময় মদ্যপান বাড়তেই থাকে। এক একটি বারবনিতার কক্ষের ধারে আঘাত করে সে বাইরে দাঁড়ায়। প্রথমে বারবনিতাটির মুখ দেখে সে নিরাশ হয়, গলায় এক ঢোক ব্র্যান্ডি নেয়। তারপর চন্দ্রনাথ ও সেই রমণীটির বর্ণনা দিয়ে বলে, এরা কোথায় থাকে জানো? দ্বিতীয়বার নিরাশ হয়ে সে কুর্তার পকেট থেকে 10-20 টাকা বার করে বারবনিতাটির দিকে ছুড়ে দেয়। এইভাবে গত কয়েক মাসে নবীন কুমার 2,472টি রূপোপজীবিনীর মুখ দর্শন করেছে, কিন্তু স্পর্শ করেনি একজনকেও। তার পরিচ্ছন্নতার বাতি, অপরের উচ্ছিষ্ট খাদ্য সে প্রাণে গেলেও গ্রহণ করতে পারবে না। দিনের বেলায় নবীন কুমার স্বাভাবিকভাবে কিছু কাজকর্ম করে। গীতা অনুবাদের কাজ শুরু হয়েছে। সম্পূর্ণ রামায়ণের গদ্য অনুবাদের জন্য তোড়জোড় চলছে। দরিদ্র গ্রন্থাগারদের পুস্তক রচনার সাহায্য ও প্রকাশের ব্যয়বাবদ সে মুক্ত হস্তে সাহায্য করে। 2টি স্কুল ও একটি মাদ্রাসা স্থাপনের ব্যাপারে সে প্রধান পৃষ্ঠপোষক। আদালতে দেশীয় বিচারক নিয়োগের ব্যাপারে একটা আন্দোলন গড়ে তোলায় সে মুখ্য ভূমিকা নিয়েছে। কিন্তু রাত্রিকালে সে অন্য মানুষ। একদিন নবীন কুমারের নামে পার্সেল যোগে একটি পুস্তিকা এলো। সেটির নাম আপনার মুখ আপনি দেখো। কয়েকটি পৃষ্ঠা অবহেলার সঙ্গে ওল্টাতে তার মনোযোগ আকৃষ্ট হলো বিশেষভাবে। পুস্তিকাটি তার সম্পর্কে লিখিত। হুতুম প্যাঁচার নকশা লিখে সে সমাজের অনেক ভণ্ড মহৎ বাবুদের বিষ নজরে পড়েছিল। তাদেরই কেউ কোনো ভাড়াটে লেখক দিয়ে এই আক্রমণাত্মক রচনাটি লিখিয়েছে। এতে নবীন কুমারের নাম দেওয়া হয়েছে নববাবু। পোস্টে মৃদু মৃদু হাস্য রেখে নবীন কুমার পুস্তিকাটিও পড়ে যেতে লাগলো।
ভাড়া করা লেখকটি লিখেছে অনেক কিছুই। নবীন কুমারের বাল্যকাল, তার নাটক ও অভিনয় প্রশংসাও করেছে। যদিও এর ভাষা একেবারে হুতুমের নকশারই অক্ষম নকল। ক্রমে দেখানো হয়েছে এই নববাবু কেমনভাবে মদ মেয়ে মানুষে আসক্ত হলো। বিদ্যুৎসায়নী সভা স্থাপনের ভরম করে নববাবু আসলে ইয়ারবক্সীদের নিয়ে পঞ্চমকরের চর্চা করেন। নববাবু সভ্যবাবুদিওকে মেয়ে মানুষের কথা জিজ্ঞেস করায় ঘোষ যা বলেছিলেন, মহাশয়, অনেক বেটির সঙ্গে আলাপ আছে, আর আলাপ না থাকলে অবিদ্যাদের সঙ্গে আলাপ করবার মুশকিল কি? মিত্রবাবু বললেন, মহাশয়, আলাপ নয়, এমতো মেয়ে মানুষ নাই। বাবু বলিলেন, কেন গো, আপনি যে সতীসাবৃত্তির মতো কথা করছেন, তবে এ পথে এসে কেন দাঁড়ালেন? খানকি হয়ে তোমাদের কি এরূপ কথা বলা সাজে? পড়া শেষ করে নবীন কুমার খুব একচোট হাসল। এর আগে সংবাদপত্রে দু একটা ছুটোছাটা মন্তব্য তার চক্ষু এড়ায়নি। ব্যাপার তবে এতদূর গড়িয়েছে যে এখন তাকে নিয়ে বই লেখা হয়। এই লেখকের ধারণা যে নবীন কুমার এই শহরের কোনো মেয়ে মানুষকেই ভোগ করতে বাকি রাখেনি। ভাবুক, ওদের যা ইচ্ছে ভাবুক। বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।